বাংলার আধ্যাত্মিক ইতিহাসের আলো ছড়ানো এক অনন্য স্থান নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে অবস্থিত হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার শরীফ। সুফিবাদ, মানবতা ও সত্যের শিক্ষা ছড়িয়ে দিতে তিনি দূরদেশ রোম থেকে বাংলায় এসেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাজার আজও শান্তি, ভক্তি আর অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। স্থানীয় মানুষ থেকে দূর দূরান্তের ভক্তরা এখানে আসেন হৃদয়ের প্রশান্তি খুঁজতে, দোয়া করতে এবং ইতিহাসকে নতুন করে জানতে। তার জীবন ও কর্ম আজও আমাদের আধ্যাত্মিক চেতনায় আলোর প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। বাংলার আধ্যাত্মিক ইতিহাসে নেত্রকোনা একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে সর্বপ্রথম ইসলামের বাণী প্রচার করেন মহান সুফি সাধক হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন তুরস্কের সেলজুক পরিবারের সন্তান, কিন্তু রাজকীয় ঐশ্বর্য ছেড়ে জীবন উৎসর্গ করেছিলেন ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে। বাংলার মাটিতে 1053 খ্রিস্টাব্দে তার আগমন ঘটে। নেত্রকোনার মদনপুর এলাকায় স্থায়ী হয়ে ইসলাম প্রচারের সূচনা করেন। পরবর্তীতে এই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠে মাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও বাজার, যা আজও ইসলামের আলো ও সুফি ঐতিহ্যের স্মারক হিসাবে টিকে আছে। আমার শহর আমার ঐতিহ্য অনুষ্ঠানে আজকে আপনাদের জানাবো হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির আগমন ও ইসলাম প্রচারের ইতিহাস। নেত্রকোনার মদনপুরে শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার আবিষ্কৃত হয় একটি দেয়াল ফলকের মাধ্যমে। সেই ফলকে লেখা ছিল 445 হিজরি 1053 খ্রিস্টাব্দ। সেই সময়কে তার এদেশে আগমনের সূচনা ধরা হয়। পরবর্তীতে 1829 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার লাখে রাজ বা করমুক্ত জমি বাজেয়াপ্ত করতে চাইলে স্থানীয় এক মোতওয়াল্লি 1679 খ্রিস্টাব্দে রচিত হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির নামযুক্ত একটি ফার্সি দলিল প্রদর্শন করেন, যাতে প্রমাণ করা হয় জমিটি ধর্মীয় কাজে দান করা হয়েছিল। দলিলে উল্লেখ অনুযায়ী শাহ সুলতান কমরউদ্দিন রুমি 1053 খ্রিস্টাব্দ এদেশে ইসলাম প্রচার শুরু করেছিলেন। এভাবেই সেই সময়কার মাজারের জমি অস্তিত্ব টিকে যায়, যদিও অনেক ইতিহাসবিদ দলিলটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজারের যে এখন যে সামনে লেখা আছে 425 হিজরি 1053 খ্রিস্টাব্দ তার আগমন, কিন্তু ইতিহাস তো বিষয়টা এরকম না। যেহেতু এটা শাহ সুজার সময় এই অঞ্চলে যে ভূমি জরিপ করতে যে দেয়াল ফলকটা পাওয়া যায়, সেটা একটা সমাধির পাশে লেখা ছিল 425 হিজরি। তবে আমরা যদি দেখি যে কারো সমাধির পাশে কোনো দেয়াল ফলক কে কোনো সন তারিখ লেখা থাকে, সেই সন তারিখটা নিশ্চয়ই তার জন্ম কিংবা মৃত্যু তারিখ। যেহেতু তার জন্ম এই অঞ্চলে হয়নি, সুতরাং তার মৃত্যুর পর তার জন্ম তারিখ কারো জানার কথা নয়। সুতরাং যা পাওয়া যায় সেটা তার মৃত্যু তারিখই হবে। এখন যদি আমরা তার কর্মকাণ্ড দেখি, তার কর্মকাণ্ড তিনি তো এসে আর মারা যান নাই। সুতরাং তার কর্মকাণ্ডের যে ব্যাপ্তিকালে দেখা যায় যে অন্তত বেশ কবছর তো সময় তিনি এই জায়গা অতিক্রান্ত করেছেন। সুতরাং তার আগমনটা 425 হিজরি না বলে 425 হিজরির পূর্বে তার আগমন বলাটাই বোধহয় সমীচীন। কেননা তার আগমন স্পেসিফিক 425 হিজরি নয়, যেহেতু দেয়াল ফলকে লেখা ছিল, দেয়াল ফলকটা তার মৃত্যু তারিখ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। আরেকটা জিনিস বলবো যে এই অঞ্চলে শাহ সুলতান কমরউদ্দিন রুমির আগে কোনো মুসলিম শাসক কিংবা কোনো সুফি সাধক এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছেন এমন ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই আমরা বলতে পারি শাহ সুলতান কমরউদ্দিন রুমি সর্বপ্রথম এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন এবং তার প্রসারের প্রক্রিয়াটা করেন। এই মাজারটি রয়েছে মুঘল আমলের স্বীকৃতিও। 1085 হিজরি মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবেদার শাহ সুজা হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজারকে কেন্দ্র করে একটি সনদ প্রদান করেন। তাতে উল্লেখ করা হয় শাহ সুলতান কমরউদ্দিন রুমি 445 হিজরিতে 40 জন দার্শনিক ও সুফি সহ বাংলায় আগমন করেছিলেন এবং মদনপুর মৌজায় তার আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তুলেছিলেন। সেই সনদে মদনপুর মৌজাকে সকল প্রকার খাজনা থেকে অব্যাহতি দেওয়া হয়।
দলিলপত্র ও শিলালিপির সূত্রে প্রতীয়মান হয় যে শাহ সুলতান কমরউদ্দিন রুমি প্রথম নেত্রকোনা অঞ্চলে ইসলামের বীজ বপন করেন। জনশ্রুতি আছে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি ছিলেন তৎকালীন পশ্চিম এশিয়ার তুরস্কের সেলজুক সাম্রাজ্যের রাজ পরিবারের সন্তান। সেই সময় সেলজুকরা রোম সাম্রাজ্য জয় করায় তাদের রাজ্যকে বলা হতো রোম, আর সেখানকার শাসক ও অভিজাতদের পরিচিতি ছিল রুমি নামে। তিনি সুলতানের ছোট ভাই হওয়ায় তার নামের সঙ্গে যুক্ত হয় শাহ সুলতান কমরউদ্দিন রুমি উপাধি। ফলে তিনি পরবর্তীতে রুমি নামে সর্বাধিক পরিচিত হন। তবে রাজপরিবারের প্রভাব প্রতিপত্তি, রাজ্য শাসন কিংবা সংসার জীবনের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। জীবনের মূল উদ্দেশ্য হিসেবে তিনি বেছে নেন ইসলাম প্রচার ও মানবতার সেবা। আর এ কারণে শাহ সুলতান কমরউদ্দিন রুমি নিজ জন্মভূমি ছেড়ে 1053 খ্রিস্টাব্দের দিকে 120 জন সুফি সাধকের একটি দল নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন। প্রথমে তিনি বর্তমান বাংলাদেশের সমুদ্র উপকূলীয় চট্টগ্রাম অঞ্চলে পৌঁছান। সেখান থেকে তিনি ও তার দল যাত্রা করেন পন্ড্র রাজ্যের রাজধানী মহাস্থানগড় বর্তমান বগুড়া অভিমুখে। সফরের আগেই তার দলের একজন বিশিষ্ট সুফি সাধক সৈয়দ মাহমুদ সুলতান বলকি মাহি সাওয়ার মহাস্থানগড়ে পৌঁছে সেখানকার শাসক পরশুরামকে ইসলামের দাওয়াত দেন। এতে ক্ষুব্ধ হয়ে পরশুরাম সৈয়দ মাহমুদ সুলতান বলকি মাহি সাওয়ার সহ তার সাথীদের আক্রমণ করে হত্যা করেন। এ সংবাদে মর্মাহত হয়ে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার সঙ্গী সাথীদের নিয়ে মহাস্থানগড়ে উপস্থিত হন। সরাসরি যুদ্ধ নয়, বরং আল্লাহর একাত্মবাদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান তিনি পরশুরামকে। কিন্তু পরশুরাম ক্ষিপ্ত হয়ে তাকে অবজ্ঞা করলে শাহ সুলতান কমরউদ্দিন রুমি বাধ্য হন যুদ্ধ করতে। যুদ্ধে পরশুরাম নিহত হন এবং মহাস্থানগড় মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। এখান থেকেই বাংলার মাটিতে তার দাওয়াতি ও সুফি কার্যক্রম শুরু হয়। পরশুরামকে পরাজিত করার পর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি প্রথমে যমুনা নদী পেরিয়ে ধুরমুট বর্তমান জামালপুর অঞ্চলে আস্থানা স্থাপন করেন। পরে শাহ কামাল নামক একজন সুফিকে ধুরমুটের দায়িত্ব দিয়ে পরবর্তীতে বর্তমান গৌরীপুর উপজেলার বুকাই নগরে আস্থানা স্থাপনের উদ্দেশ্যে তার 40 জন সঙ্গী নিয়ে কামরূপ অভিমুখে যাত্রা শুরু করেন। তার এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল কামরূপের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোতে ইসলাম প্রচার। বর্তমান জামালপুর জেলা থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে তারা ব্রহ্মপুত্র নদের তীরে পৌঁছান। জনশ্রুতি রয়েছে যাত্রাপথে তারা ব্রহ্মপুত্র নদে এসে বিপাকে পড়েন। নদী ছিল বিশাল ও উত্তাল, কোনো নৌকাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শাহ সুলতান কমরউদ্দিন রুমি জায়নামাজ বিছিয়ে ধ্যানে মগ্ন হন। হঠাৎ জায়নামাজটি আকারে বড় হতে শুরু করে, আর তখন তার দলের সবাই জায়নামাজে উঠে দাঁড়ান। তারপর অলৌকিকভাবে জায়নামাজ পানির উপর দিয়ে ভেসে পুরো দলকে নদী পার করিয়ে দেয়। এরপর তারা আরো পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমান গৌরীপুর উপজেলার বুকাই নগরে আস্থানা স্থাপন করেন। সে সময় পূর্ব ময়মনসিংহ ছিল কামরূপ রাজ্যের অধীনে, আর বুকাই নগরের সামন্ত রাজা ছিল বুকাই কোচ। শাহ সুলতান কমরউদ্দিন রুমি বুকাই কোচকে ইসলাম ধর্মের দীক্ষা দেন। সেখানে কিছুদিন তিনি ইসলাম প্রচার করে পরবর্তীতে গৌরীপুরের বুকাই নগর হয়ে নেত্রকোনা মদনপুরের ঝিটাই নদীর তীরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার সঙ্গীদের নিয়ে এক নির্জন স্থানে অবস্থান নেন। তৎকালীন মদনপুরের সামন্ত রাজা ছিলেন মদন কোচ। জনশ্রুতি রয়েছে ঝিটাই নদীর তীরের প্রাকৃতিক দৃশ্য ভালো লাগায় রাত্রি যাপনের উদ্দেশ্যে সেখানে তাঁবু গাড়েন তারা। মাগরিবের নামাজ শেষে কোরআন পাঠ ও তসবিহ জপতে থাকার সময় তার কানে হঠাৎ গায়েবী আওয়াজ ভেসে আসে, হে কমরউদ্দিন, তোমার অভীষ্ট কর্মক্ষেত্রে পৌঁছে গেছো, ভোর থেকেই ধর্ম প্রচারে আত্মনিয়োগ করো। এ আওয়াজ শুনে তিনি আল্লাহর কাছে শুকরিয়ার জন্য সঙ্গীদের নিয়ে সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। সে সময় থেকে এখন পর্যন্ত মদনপুরের বর্তমান নন্দীপুর গ্রামের এই স্থানটি নামাজখানা নামে পরিচিত। পরবর্তীতে স্থানটিকে কেন্দ্র করে একটি মাজার গড়ে ওঠে এখানে। পরদিন শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার প্রিয় শিষ্য অন্যতম সহচর রূপস মল্লিককে দূত হিসেবে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য রাজদরবারে প্রেরণ করেন। সামন্ত রাজা মদন কোচ মুসলিম বাহিনীর আগমনের কথা শুনে বিচলিত হয়ে পড়েন। তখন তিনি প্রকাশ্যে কিছু না বলে কৌশলে মুসলিম বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেন।
ইতিপূর্বেই এই মুসলিম বাহিনীর আলোচিত বিভিন্ন ঘটনার কথা জেনে গিয়েছিলেন তিনি। পরে মদন কোচ তার কিছু সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে শাহ সুলতান কমরউদ্দিন রুমির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাদের তাঁবুর কাছে গিয়ে অবস্থিত স্থানটি ত্যাগ করে তার রাজ্য সীমানার বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন। রাজার দিকে তাকিয়ে স্থান ত্যাগে আপত্তি জানালে রাজা তা মানতে রাজি না হলে তারা নামাজ পড়ার জন্য জায়নামাজের সমান জায়গার দাবি জানান। রাজার উদ্ধত আচরণে শাহ সুলতান কমরউদ্দিন রুমি জায়নামাজ আকাশে মেলে ধরেন। জায়নামাজটি পুরো মদনপুর আচ্ছন্ন করে ফেলে। এতে রাজা আতঙ্কিত হয়ে পড়ে। পরে শাহ সুলতান কমরউদ্দিন রুমি তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন। এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে ভয়ে মদন কোচ ইসলাম ধর্ম গ্রহণ করার ছলনা করে এবং মুসলিম বাহিনীকে তার রাজদরবারে ভোজের আমন্ত্রণ জানায়। পরদিন শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার সঙ্গী সাথীদের নিয়ে রাজদরবারে পৌঁছান। সামন্ত রাজা মদন কোচ ভোজের আয়োজনে খাবারের সঙ্গে 14 তোলা বিষ মিশিয়ে শাহ সুলতানকে হত্যার পরিকল্পনা করে। বিষয়টি শাহ সুলতান কমরউদ্দিন রুমি অনুধাবন করতে পেরে সঙ্গীদের সতর্ক করেন এবং সেই খাবার তিনি নিজেই খান। বিষ মিশ্রিত খাবার খেয়ে তার দেহে সামান্য অবসন্নতা দেখা দিলেও ঐশ্বরিক গুণে কিছুক্ষণের মধ্যেই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এই অলৌকিক ঘটনায় মদন কোচ বিস্মিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে সামন্ত রাজা মদন কোচ মদনপুরকে নিষ্কর ভূমি হিসাবে চিরস্থায়ী বন্দোবস্ত করে শাহ সুলতান কমরউদ্দিন রুমিকে দান করেন। গৌরীপুর থেকে আসার পরে উনি মদন মোহন কোচ তখন সামন্ত রাজ ছিল, ওনার কাছে অনুমতি চাইছেন যে একটু যায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে পরে বিভিন্ন সময় উনি ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য উনি দাওয়াত দিতেছেন। এই সংবাদ পাইয়া মদন মোহন কোচ তার সৈন্যবাহিনী দিয়ে ওনাকে আক্রমণ করা হইলো। ওনাকে আক্রমণ করতে পারে নাই। অলৌকিক গুণেই উনি বেঁচে গেছেন। এইসব দেখে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, এইসব থেকে মদন মোহন কোচ একটু বিচলিত হয়ে গেছে যে তাকে তো কোনো কিছু করা যেতেছে না, এদিকে আমি দাওয়াত করি আমার এখানে আসার জন্য। দাওয়াত করছে, দাওয়াতের উদ্দেশ্য হইল ওনাকে হত্যা করা। তখন দাওয়াত করলে উনি শরবতের সাথে তখন 14 তোলা বিষ করছে, শরবতের মধ্যে দিছে, দিয়ে ওই খাওয়ার জন্য। ওনার সঙ্গে যে লোকজন ছিল ওনাদেরকে উনি বলছেন যে দেখো এটা তোমরা খাইও না, এনে ওরা বিষ মিশাইছে, এটা সবটা আমার দিও আমি খাওয়ার জন্য। তখন 14 তোলা বিষ ওনার দাওয়াতের পরিবর্তে উনি এখানে আসছেন। এই সমস্তটা শরবত উনি নিজে একাই পান করছেন, পান করে সামান্য একটু তন্দ্রায় গেছেন। এইসব ঘটনা দেখে মদন মোহন কোচ ভয়ে বিচলিত হইয়া পরে বলছে যে আপনার কাছে আমি সারেন্ডার করলাম, হ্যাঁ আপনি যাইতে তা করেন, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি চলে যাব, আপনার কাছে অনুরোধ, আমার নামটা যাতে স্মরণ থাকে সেই হিসাবে আপনার কাছে আমার এটা অনুরোধ। এই যে মদন মোহন কোচ থেকে এই যে মদনপুর হইল, তখন উনি জিটাই নদীর পারে তখন স্থানা করছিলেন। এদিকে একটা ছোট একটা নালা ছিল, এই নালা দিয়ে পরে উনি পলায়ন করছেন। তবে কথিত আছে মদন কোচ এ পরাজয় মেনে নিতে পারেননি। কিছুদিন পর গারো পাহাড়ে পালিয়ে যাবার পথে নৌকাডুবিতে সপরিবারে মারা যায় তারা। কিন্তু মদনপুর আজও নিষ্কর ভূমি হিসাবেই রয়ে গেছে। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি পরবর্তীতে মদনপুরেই তার স্থায়ী আস্থানা স্থাপন করেন। সঙ্গীদের নিয়ে গড়ে তুলেন জামে উল উলুম নামে ইসলামের একটি জ্ঞান চর্চার কেন্দ্র। ধীরে ধীরে এই অঞ্চল ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার একটি কেন্দ্র হিসাবে পরিচিত হয়ে ওঠে, আর দলে দলে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকে। এই মদনপুরে কিন্তু শাহ সুজার সময়কালে একটা মসজিদও ছিল, সেই মসজিদটা যদিও বা এখন নেই। এটাকে স্থানীয় লোকজন সংস্কার করতে যে আমাদের ইতিহাসে একটা বড় ধরনের ক্ষতি করে ফেলেছেন। সেই মসজিদটাও প্রমাণ করে যে শাহ সুজার শাসনামলে যে এখানকার মানুষ শাহ সুলতান কমরউদ্দিন রুমিকে যে সম্মান প্রদর্শন করতো কিংবা এই অঞ্চলে আসতো। শাহ সুলতান কমরউদ্দিন রুমির সমাধি আজও নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে অবস্থিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এ মাজার শরীফটি আধ্যাত্মিক সাধনা, ইসলাম প্রচার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে আছে। জনশ্রুতি রয়েছে শাহ সুলতান কমরউদ্দিন রুমির সঙ্গে ছিলেন 40 জন সুফি সাধক। তারা ছিলেন তার ঘনিষ্ঠ সঙ্গী, দীক্ষা গ্রহণকারী এবং ইসলামের বাণী প্রচারের সহযোগী। তাদের মধ্যে 10 জন সুফি সাধক, তাদেরকে শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার সংলগ্ন স্থানে সমাহিত করা হয়েছে। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি 10 জন সাহাবার মাজার 19,000 আইসি ভক্তবিন্দু
এইগুলা শুরু শুরু দেখেছেন, এগুলো শাহ সুলতানের বত্তরের মাজার। তার সাথে যারা সঙ্গী ছিলেন, একেবারে নিরেটভাবে বলা যাবে না যে 40 জন ছিল কিংবা 50 জন ছিল কিংবা 100 জন ছিল। এটাকে নিরেট বলাটা বোধ হয় ঠিক হবে না। এটা বলতে হবে ওনার অসংখ্য সঙ্গী ওনার সাথে আসছিলেন। এই মদনপুরে বিভিন্ন স্থানে তাদের সমাধি আমরা খুঁজে পাই এবং বিভিন্ন স্থান নামও তাদের নামের সাথে আমরা পাই। ধারণা করা হয় অন্য সুফি সাধকরা মদনপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্তে এবং পার্শ্ববর্তী এলাকায় সমাহিত হন। সময়ের ধারায় তাদের সমাধির ওপরও একে একে মাজার গড়ে ওঠে। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মদনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত হযরত সোয়া বিবির মাজার। জনশ্রুতি আছে শাহ সুলতান কমরউদ্দিন রুমির স্ত্রী ছিলেন তিনি। স্থানীয় লোকজন তাকে স্নেহভরে বিবি সাহেবা নামে সম্বোধন করত। তবে শাহ সুলতান কমরউদ্দিন রুমির স্ত্রী ছিলেন হযরত সোয়া বিবি এই বিষয়টি নিয়ে কোনো ঐতিহাসিক দলিল না পাওয়া গেলেও লোকমুখে প্রচলিত বিশ্বাস ও জনশ্রুতি হিসাবেই টিকে আছে। ভক্তরা এই মাজারটিকে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির পরিবারের অংশ হিসাবে শ্রদ্ধা ভরে গ্রহণ করেন এবং সেখানে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। এখানে ইতিহাসে বাইরে একটা কথা বলতে হয় যে কথিত আছে যে তিনি এই অঞ্চলে আসার পর ওনার বাগদত্তা স্ত্রী সোয়া বিবি তিনিও নাকি পিছনে পিছনে আসছিলেন, কিন্তু উনি এমনও শোনা যায় উনি তো অবিবাহিত ছিলেন। অবিবাহিত থাকার ফলে ওনার বাগদত্তা স্ত্রী পিছনে পিছনে আসার পর যে একটু দূরত্ব বজায় রেখে তিনি বসবাস করতেন। তার সমাধিস্থলটাও পাওয়া যায়। তার সমাধিস্থলে লেখা আছে সোয়া বিবির মাজার। আর আরেকটা সমাধি পাওয়া যায়, যে সমাধিটা তার শিক্ষাগুরুর মাজারটাও এই মদনপুরের পশ্চিম অঞ্চলে আছে। এটাতেও মানুষ যাওয়া আসা করে, এটাও রক্ষণাবেক্ষণ হয়। মদনপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় অবস্থিত শাহ সুলতান কমরউদ্দিন রুমির দীক্ষা গুরু হযরত শাহ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুক সুরতনী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। বাংলায় তার আগমন ঘটে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির সাথেই। তার স্মৃতিধন্য সমাধি বর্তমানে পরিচিত মীর সাহেবের মাজার নামে। স্থানীয় জনগণ এই মাজারকে গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে দেখে। শাহ সুলতান কমরউদ্দিন রুমির অবস্থান আমরা দেখি বৃহত্তর ময়মনসিংহে। তার পরিধি যদি বলি, তার যে ইসলাম ধর্ম প্রচারের পরিধিটা বলি, আমরা সমস্ত পূর্ব ময়মনসিংহ তো বটেই, এই গারো পাহাড় অধ্যুষিত সমস্ত অঞ্চলটাই তার পূর্ব অঞ্চলে যদি দেখি তাহলে শাহজালাল, আর এদিকে শাহ সুলতান, তার পশ্চিমে আরো অসংখ্য আছেন, যেমন জামালপুরে আছেন শাহ কামাল, শাহজামাল, এরকম আশেপাশে তো অসংখ্য আছে। এরকম ভাবেই তো ইসলাম ধর্ম একসময় সুফিরা আমাদের দেশে প্রসার করার প্রক্রিয়া করেছিলেন। তাদের প্রচার প্রসারের প্রক্রিয়াই কিন্তু আজকে ইসলাম ধর্ম, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজারে প্রবেশপথে হাতের ডান পাশে একটি বৃক্ষখণ্ড আজও দর্শনার্থীদের চোখে পড়ে। স্থানীয় জনশ্রুতি রয়েছে শাহ সুলতান কমরউদ্দিন রুমি নিজ হাতে এই গাছটি রোপণ করেছিলেন। ঠিক কোন প্রজাতির গাছ ছিল সেটি ইতিহাসে স্পষ্ট নয়, তবে বিশ্বাস করা হয় তার স্পর্শে বেড়ে ওঠা সেই গাছ ভক্তদের জন্য আধ্যাত্মিক প্রশান্তি ও বরকতের উৎস ছিল। সময়ের ধারায় সেই মূল গাছটি নষ্ট হয়ে গেলেও তার স্মৃতি ধরে রাখতে 2014 সালে নেত্রকোনা জেলা প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই গাছটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। আজও মাজারে আগত ভক্তরা বৃক্ষখণ্ডটি দেখে শাহ সুলতান কমরউদ্দিন রুমির স্মৃতি স্মরণ করেন। সাহেবের হাতে অনেক গাছ ছিল, পুরানা গাছ। তখন একটা গাছ আছে, এটা বাবা শাহ সুলতানের হাতের গাছ, এটা রাখা হয়েছে 500-600-1000 বছরের গাছ। শাহ সুলতান কমরউদ্দিন রুমি নেত্রকোনার মদনপুরে ইসলাম প্রচারের প্রাথমিক সময়ে ভক্তদের সমাবেত করার জন্য এক বিশেষ প্রথা চালু করেছিলেন। সেই প্রথা হলো ঢঙ্কা বাজানো। তৎকালীন সামন্ত যুগে কোনো সংবাদ বা আহ্বান ছড়িয়ে দিতে ডাক বা ঢঙ্কা বাজানো ছিল একটি পরিচিত প্রথা। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি এই পরিচিত মাধ্যমকেই ব্যবহার করেন ইসলাম প্রচার ও ভক্তদের সমাবেত করার কাজে। এতে সাধারণ মানুষ সহজে তার দাওয়াতের আওয়াজ শুনে মাজার প্রাঙ্গণে এসে একত্রিত হতো, ধর্মীয় আলোচনায় অংশ নিত এবং ইসলামের মর্মবাণী শ্রবণ করত। অতীতের সেই প্রথা আজও অটুট রয়েছে। প্রতিদিন ভোরের আগে এবং সন্ধ্যার সময় মাজারে ডঙ্কা বাজানো হয়। এই ধ্বনি আজও ভক্তদের মনে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে এবং শতাব্দী প্রাচীন ইসলামী ঐতিহ্যের স্মারক হিসেবে টিকে আছে। এছাড়াও সেই সময় থেকে এখন পর্যন্ত নিয়মিত প্রদীপ জ্বালানো হয় মাজার প্রাঙ্গণে। নিয়মিত পূর্বকাল থেকেই
নিয়মিত 300 টাকা তেল দিয়ে শাহ সুলতান মাজারে সন্ধ্যার আগে এই তেল বাতিগুলো নিয়ে মাজারে দেওয়া হয়। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজারকে কেন্দ্র করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এক বিশাল বার্ষিক ওরস শরীফ। বাংলা সনের ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যা নেত্রকোনা অঞ্চলের মুসলমানদের কাছে এটি একটি আধ্যাত্মিক উৎসব হিসাবে বিবেচিত। মাজার কমিটির তত্ত্বাবধানে উরসের সব আয়োজন সম্পন্ন হয়। 3 থেকে 4 দিন ব্যাপী এই উরসে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন এখানে। মাজার কমিটি গঠন হয়েছে, এটার পদাধিকা বললে এটার সভাপতি হল ডিসি সাহেব, আর সম্পাদক লোক মাজার কমিটির 10 বংশীয় কাদাম গঠন হইতে সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির কাজ হইল বিভিন্ন সময় মাজার উন্নয়নের কাজকর্ম করা, এই যে অনেক আছে এই সব দেখাশোনা সবকিছু এই মাজার কমিটির উপরেই হয় আর কি। মাজার কমিটির দায়িত্ব পালন করে। নেত্রকোনার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজারকে ঘিরে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে বৃহৎ মদনপুর বাজার। এই বাজারকে কেন্দ্র করে ধীরে ধীরে আশেপাশের জনপদে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের বিস্তার হতে থাকে। মাজারকে কেন্দ্র করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। কুরআন শিক্ষার পাশাপাশি অসহায় ও এতিম শিশুদের আশ্রয়স্থল হযরত শাহ সুলতান হাফিজিয়া এতিমখানা। মাজার সংলগ্ন প্রধান ধর্মীয় স্থাপনা শাহ সুলতান কমরউদ্দিন রুমি জামে মসজিদ। নারীদের জন্য পৃথক ইবাদতের ব্যবস্থা শাহ সুলতান মহিলা নামাজখানা। আগত নারী ভক্তদের বিশ্রামের স্থান মাজার শরীফের মহিলা অতিথিখানা। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির স্মৃতি ধারণ করে মদনপুর এলাকায় একে একে গড়ে ওঠে বহু শিক্ষা প্রতিষ্ঠান। শাহ সুলতান ডিগ্রি মহাবিদ্যালয়, মদনপুর শাহ সুলতান উচ্চ বিদ্যালয়, মদনপুর শাহ সুলতান আলিম মাদ্রাসা, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাজার সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের সুবিধার্থে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ভ্রমণকারীদের থাকার স্থান শাহ সুলতান কমরউদ্দিন রুমি ডাকবাংলো, সাধারণ মানুষের চিকিৎসার জন্য মদনপুর উপস্বাস্থ্য কেন্দ্র, মাজারের সেবায় নিয়োজিত খাদেমদের জন্য বিশ্রামাগার, স্থানীয় মুসলিম সমাজের জন্য হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি কবরস্থান ছাড়াও জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। এছাড়াও মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা মদনপুর বাজার এই অঞ্চলের একটি বড় ব্যবসা কেন্দ্র। এর চারপাশে অসংখ্য দোকানপাট, হাট বাজার ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার এখন আর কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি আজ মদনপুরের শিক্ষা, ধর্ম, সমাজসেবা ও অর্থনীতির প্রাণকেন্দ্র। বাংলার ইতিহাসে সুফি সাধকগণ শুধু ধর্ম প্রচারকই ছিলেন না, তারা ছিলেন সমাজ সংস্কার ও মানবতার পথ প্রদর্শক। তাদের আগমন, ত্যাগ, আধ্যাত্মিক সাধনা এই অঞ্চলের মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছে, সৃষ্টি করেছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক এক অনন্য ঐতিহ্য। নেত্রকোনা জেলার মদনপুর ইউনিয়নে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার সেই আধ্যাত্মিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আমার শহর আমার ঐতিহ্য অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। নেত্রকোনার আলো শুধু খবর বলে না, বরং গড়ে তুলেছে এক শক্তিশালী কমিউনিটি। যখন বিপদ নেমে আসে, চারপাশ ভরে ওঠে অনিশ্চয়তায়, তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই, কি সত্য আর কি শুধুই গুজব। আর তখনই দরকার হয় একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর, যে শুধু খবরই জানায় না, বরং সমাধানও খোঁজে। সময়ের সাথে আপনার পাশে নেত্রকোনার আলো, আপনার বিশ্বস্ত একটি অনলাইন সংবাদ মাধ্যম।